when the pandemic started and we received different informations about the disease, like everybody, I was also scared. অনলাইনে ক্লাস করছি, নাচ শেখাচ্ছি, পড়াচ্ছি, ব্যস্ততা ব্যস্ততা একটু কমেনি, কিন্তু আনন্দটা পাচ্ছি না, ছন্দ পাচ্ছি না। আরেক ধারে ভয়ও কাজ করছে, বাড়ির সব মানুষগুলো সুস্থ থাকবে তো? এই নিয়ে তো ভয় পাচ্ছে সবাই, আমরাও ভয় পাচ্ছি, বাইরে বেরোতে পারছি না। মার্চ মাস থেকে আজ অবধি প্রায় গৃহবন্দী, আর তার থেকেও বড় কথা সমস্ত চিন্তা জুড়ে করোনা রয়েই গেছে। প্রথম দিকে এই আনএক্সপেক্টেড পরিস্থিতিটাকে মানিয়ে নিতে একটু অসুবিধা হচ্ছিল, এখন অনেকটাই হ্যাবিচুয়েটেড হয়ে গেছি। সঙ্গে সঙ্গে প্রথম দিকে একটা অকারণ একটা চিন্তা হচ্ছিল, সেটা এখন অনেকটাই কাটিয়ে উঠেছি। লকডাউন পিরিয়ডসে ফার্স্টে একটু টেন্স ছিলাম যে কী করে সময়টা কাটাবো, কারণ হ্যাং আউট, বন্ধুদের সাথে বাইরে বেরোনো, খাওয়া দাওয়া পুরোপুরি বন্ধ, কোনো কিছু করারও নেই। Psychological effects that I faced during the coronavirus were the fear of getting the corona itself because of mingling with people in vehicles. Even when it was introduced, it was a fear. You don't know who has the corona and who doesn't. It was in the third week of July. One day I felt extreme fatigue, and I had also a mild temperature. From that day, I had a loss of taste and loss of smell. I was sure that I was going to be COVID positive. After 2 days, I went for a test. After 2 days, we got the result, and I was informed that I was COVID positive. It was a different feeling. I didn't know what is going to happen to me. এখন একটু আতঙ্কটা কম লাগছে এখানে এসে, ভবিষ্যতে কি হবে বলতে পারছি না। As per my doctor's advice, I went to a quarantine center. There I spent 2 weeks, and during those days I had no serious health issues. My blood pressure was almost normal, and the temperature was also normal, and there was constant monitoring by the medical team in that quarantine center. So I spent my days reading books and having video conferences with my friends and relatives. And the oxygen level, it was always more than normal, I can say. Very much satisfactory for myself and for my doctors. So, and thus I spent the 2 weeks there, and after that I was advised home quarantine for 1 week. অগাস্টের মাঝামাঝি আমার হঠাৎ একদিন জ্বর এলো। জ্বর আসাতে আমি কি করলাম, প্যারাসিটামল খেলাম, এবং আমি মনে করলাম যে পরিস্থিতিটা তো খারাপ, তাই আমি নিজেকে আরেকটা রুমে নিজেকে আইসোলেশনে রাখি। এইভাবে জ্বরটা এলো। জ্বর কখনোই 100 ডিগ্রি পেরোয়নি, এবং তার সাথে সর্দি ছিল, কাশি কিন্তু ছিল না। যাই হোক, 3 দিনের মাথায় জ্বরটা একেবারে চলে গেল, আর ওটা ব্যাক করে এলো না, এবং আমার শরীরটা অনেক ফ্রি লাগলো। আমি ছিলাম, কিন্তু হঠাৎ দেখলাম 2 দিন পরে আমার স্মেলটা আসছে না। এবার স্মেলটা না আসাতে আমি একটু আতঙ্কিত হয়ে পড়লাম। আমি তখন ডক্টরকে ফোন করলাম যে কী ব্যাপার, আমি কি করোনা টেস্ট করাবো? ডক্টর বললেন, না, তুমি একটু ওয়েট করো, তোমার টেস্টটা যাচ্ছে কিনা আমি একটু দেখতে চাই। কিন্তু 1 দিন 2 দিন ওয়েট করার পরেও টেস্ট গেল না। তখন ডক্টর বললেন যে তুমি মাল্টিভিটামিন খাও, ভিটামিন সি খাও, জিঙ্ক ট্যাবলেট খাও। 4-5 দিনের মাথায় আমার স্মেলটা আবার ব্যাক করে চলে এলো। তো তখন আমি দেখলাম যে আমার এমনি কোনো অসুবিধে নেই,
এবং পুরো সময়টাই আমি একটা আলাদা রুমে থাকতাম। তো ডক্টর বললো ঠিক আছে, তুমি অ্যাজ ইউজুয়াল থাকো, 14 দিন বাড়িতে থাকার পর তুমি যা ইচ্ছে করো, বাইরে বেরো বা যা ইচ্ছে করো। When my home isolation was over, I started my household work. Initially, I didn't feel any weakness, but after some days, I felt some weakness and a chest congestion and a back pain, especially when I had to do some work bending the body forward. So I contacted my doctor, and he advised me to do some breathing exercises and to have proper diet and take ample rest. So now I am following his advice and trying to get better. And our labs were shut down for exactly 3 months. It was stressful because a lot of work was left unfinished. And also it was the first time that it kind of dawned on me that how lonely it could get to live by yourself. 2020 সালে এই প্যান্ডেমিকের জন্য তো বহু মানুষ তাদের প্রিয়জনকে হারিয়েছে, করোনার জন্য বহু মানুষ তাদের চাকরি হারিয়েছে। তো নেবারহুড এবং সোসাইটিতে অনেক ক্রাইম ছোট ছোট চোখে পড়ছে, যেগুলো হয়তো এত বছর আমরা কখনোই শুনিনি বা দেখিনি, যেমন কার জ্যাকিংয়ের ঘটনা, ছোট ছোট রাবারি। তারপর বহু মানুষ আছে যাদেরকে তারা বাড়িতে রেন্ট পে করতে পারছে না বলে তাদেরকে এভিক্ট করা হচ্ছে, এবং এক এক দিনে প্রায় এরকম 200-250 কেসেস, যেগুলো আনইউজুয়াল, কখনো শোনা যায়নি এরকম। I follow a very rigid diet and I do workout. I love doing those things. I did that for the last 5 years or like that. But I stopped doing those things. I started binge watching Netflix. I stayed late till 3 p.m. without doing any work. I'm just watching Netflix and eating, and I'm eating junk food. And I had certain condition that I just couldn't, I felt that I couldn't do it. So I went to doctor and he said that this is because of stress. So pandemic has probably taken a worse toll on a lot of people than me, but my fair share of things are that I have been working from home forever, which has taken a reverse effect on my health because I'm not going out and being at home. Definitely there are a lot of frustrations when you are just being by yourself, being at home, and then for even your daily chores are impacted. You go out for like groceries and then you come back afraid, scared that you might have caught the infection, and you remain scared in that zone for a day or two, which is fearful, which is something we have never imagined that the world would be gone to that effect or impact. लेकिन कोरोना वायरस तो अभी भी रुक नहीं रहा है और केसेस बढ़ते ही जा रहे हैं आए दिन। तो एक आपदा तो है ही, और एक द्वंद सी लगी हुई है कि काम पर जाएं न जाएं, क्या करें ना करें। तो एक मेंटल फ्रस्ट्रेशन तो है ही, क्योंकि हम खुलकर काम नहीं कर पा रहे हैं। আমাদের এখানে একটা রেস্টুরেন্ট আছে, ট্যাকো বেল, একটা মেক্সিকান চেইন। তার কার্ব সাইডে বসে তাদের ওয়াইফাই নিয়ে দুটো বাচ্চা কিছুদিন আগে পড়াশোনা করছিল, স্কুলিং করছিল তাদের ট্যাবে। তো পরে জানা যায় যে তাদেরকেও তাদের বাড়ি থেকে এভিক্ট করা হয়েছে বিকজ তারা রেন্ট পে করতে পারছিল না বলে। এরকম অনেক ছোট ছোট ঘটনা। তারপর কিছুদিন আগে দুজন ইন্ডিয়ান প্যারেন্ট, তাদের বাবা মা, দুটো বাচ্চা তারা দুজনেই করোনা আক্রান্ত হয়ে মারা যান, এবং তাদের বাচ্চা যেহেতু ইউএস সিটিজেন, তাদেরকে দেশে পাঠানো যায়নি, তাদেরকে দেশে পাঠানো হয়নি, বা তাদের গ্র্যান্ডমা, তাদের গ্র্যান্ডপা তাদেরকে নিতে পারেনি, তাদেরকে এখানকার একজন ফস্টার কেয়ারে পাঠানো হয়, এবং যেটা খুবই দুঃখজনক ঘটনা বলে আমার মনে হয়। I have 2 kids basically, one is 6 and one is 2 years old. তো স্কুলিং এবং অফিস সব কিছুই এখন যেহেতু ভার্চুয়াল, তাই তাদের এই সোশ্যাল ডিস্টেন্সিং, প্যান্ডেমিক, কোয়ারেন্টাইন, এই টার্মিনোলজিগুলোর সাথে পরিচয় করানো চলছে, এবং তাদের অনেক প্রশ্ন অনেক সময়, যে বাড়িতে আগে কখনো কোনো গেস্ট আসলে তারা যেভাবে গ্রিট করতো, যে এক্সাইটমেন্ট তাদের মধ্যে দেখা যেত, এখন ওরা কোনো
গেস্ট আসলে বা রাস্তায় কোনো পরিচিত বন্ধু বা কারোর সাথে দেখা হলে কিভাবে তাদেরকে অ্যাপ্রোচ করবে, কিভাবে গ্রিট করবে বুঝতে পারছে না। বিকজ ওদেরকে বলা হয়েছে যে 6 feet ডিস্টেন্স মেনটেন করা, wearing a mask is compulsory. My children are basically locked up in the room. They're not allowed to go downstairs to play with their friends, and they're not allowed to even live their normal life. So they're mostly into phones and gadgets. আমার 5 বছরের ছেলে এমনিতে সুপার অ্যাক্টিভ, এর কারণে এই লকডাউনের জন্য ওর এনার্জির একটা ডাইভার্সন হয়েছে। ওর আগে যেটা ও সারাদিন একটা নিয়মের মধ্যে থাকতো, একটা টাইমিংয়ের মধ্যে থাকতো, ওর পুরো টাইমিংটাই নষ্ট হয়ে গেছে। ও প্রচণ্ড জেদি হয়ে পড়েছে। ও প্রচণ্ড মোবাইল, টিভি এইসবের প্রতি ওর একটা অ্যাডিকশন চলে এসেছে। ও আগে সুইমিংয়ে যেত রেগুলার, ও সুইমিংটা খুব ভালোবাসতো, কিন্তু সেটাও আর সম্ভব হয়ে উঠছে না। আমরা চেষ্টা করছি বিভিন্ন অ্যাক্টিভিটিসের মাধ্যমে ওর এনার্জি লেভেলটাকে কন্ট্রোল করার। তখন থেকে আমার বাড়ির বাইরে যাওয়া বন্ধ হয়ে গেছিল, ইভেন স্কুলেও যাওয়া বন্ধ হয়েছে, ইভেন অন্য ক্লাসেও যাওয়া বন্ধ হয়েছে। আমার বার্থডেতে কেউ আসেনি। আমি বন্ধুদেরকে মিস করছি, যে কেউ সাইকেল চালাতে পারছি না, আমি পার্কেও যেতে পারছি না খেলতে, আমি একলা বসে থাকি। সমাজে খেটে খাওয়া মানুষদের পরিস্থিতি এই মুহূর্তে খুবই শোচনীয়। তাদের কাজ নেই, তারা কিভাবে জীবনযাপন করবে সেটাই বুঝতে পারছে না। আগে যা কাজগুলো করছিলাম সেই কাজগুলো 5টা বাড়ি কাজ করতাম, 5টা বাড়ি কাজে এখন 4টে বাড়ি করি, একটা বাড়ি কাজ নেয় না, কি মাইনে করিও দেয় না। আর আমার বরের হাজবেন্ডের কাজকর্ম কিছুই নেই, বসে আছে। আমি সংসারও চালাতে পারছি না, যেভাবে চালাচ্ছি ঘর ভাড়াও দিতে পারছি না। 2 মাসে ঘর ভাড়াও চেপে গেছে। তারাও চাইছে ছেলে মেয়েদের টিউশনি, স্কুল তো এখন বন্ধ, টিউশনিও পড়াতে পারছি না। এখন এক মাসেরও টিউশনি মাইনেও দিইনি, কেউ কিছু দেয়নি, সব নিজের থেকে কিনেছি, নিজের থেকেই ব্যবহার করেছি। আর এই যে সবজি, আলু, পেঁয়াজের দাম বেড়ে গেছে, সব জিনিসপত্র আমরা কিনতে পারছি না, ঠিক মতন খেতে পারছি না। পরিযায়ী শ্রমিকদের মৃত্যুর মতো ঘটনা, প্রচুর চাকরিজীবী মানুষের বেকারত্ব, দিন আনা দিন খাওয়া মানুষের শোচনীয় দুরবস্থা প্রতিনিয়ত খবর কাগজের শিরোনামে স্থান করে নিয়েছে। The economic losses that I have faced in my family, some of my sisters lost their jobs because they work in the hospitality industry, and they had to be dismissed from their places of work. And also personally, when there was the lockdown, I wasn't able to travel to different places where I'm able to do my landscaping projects, so I lost some jobs. অনেক শিক্ষার্থীর পরিবারই হচ্ছে ফার্স্ট জেনারেশন লার্নার, ফলে সেই স্মার্টফোনটিকে কিভাবে শিক্ষার ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে তারা জানে না। ফলে স্মার্টফোন হাতে থাকলেও সঠিক শিক্ষা পেতে তারা অনেকাংশেই বঞ্চিত হচ্ছে। তাছাড়া আগে শিশু শিক্ষার্থী যখন বন্ধুদের সাথে পড়তো তখন তারা যে আনন্দ পেত, তারা আজকে ঘরে যখন একা বসে পড়ে তখন তারা সেই আনন্দ পাচ্ছে না। ফলে পড়তে বসার যে আনন্দ, জায়গা থেকে তারা বঞ্চিত হচ্ছে। এই তো কলকাতা শহর। আর গ্রামের দিকে দেখা যাচ্ছে যেহেতু ডিজিটাল মাধ্যম সেখানে প্রায় নেই বললেই চলে, তাই তারা শিক্ষার সেই জায়গাটা থেকে তারা বঞ্চিত হচ্ছে বিষয়। এবং অদূরে ভবিষ্যতে এমনও দেখা যেতে পারে যে স্কুল ছুট ছাত্রের সংখ্যা অল্প হলেও বেড়ে গেল। করোনা নিয়ে আমার ছেলেদের স্কুলই তো হচ্ছে না, বাচ্চাটা নিয়ে খুবই প্রবলেম হচ্ছে, ঘরে তো একদমই বসে না পড়তে। আর 2 নম্বর হচ্ছে আমার ঘরে খুবই প্রবলেম, আমার বরের কাজ নেই, আমার উপরেই সব কিছু ডিপেন্ড করছে। আমাদের করোনাতে প্রচুর ক্ষতি হয়েছে, আমরা গ্রাফটিং করতে পারিনি, এবছর বেচাকেনাও একদম ভালো হয়নি। My other physical issues, like the ones which I'm taking a treatment for, they are being totally neglected because I'm so scared to visit hospitals right now. I know that this is a case of comorbidity, but the cases which basically arises due to COVID, সেটার collateral damage হিসাবে প্রচুর normal patients এর death ইন্ডিয়াতে এখন বেড়ে গেছে, and that is quite
প্যাথেটিক টু লুজ ইয়োর নিয়ার অ্যান্ড ডিয়ার ওয়ান্স ইন সাচ এ সিচুয়েশন, যেখানেতে হসপিটালের লোকজন ডিসাইড করে দিচ্ছে দ্যাট ওকে যে আমরা একে মেডিকেল সুবিধা দেবো বা আমরা একে দেবো না। হাউ দে ক্যান ডিসাইড দ্যাট? পিপল আর নট গেটিং বেড, দে আর নট গেটিং প্রপার মেডিকেল ফেসিলিটিস, কিপিং কোভিড in front of that. It's a very sad situation for all the travelers. We cannot go for traveling for many days and we are stuck into our houses now. আমি এখানকার বাসিন্দা নই, আমি উত্তরবঙ্গের, জলপাইগুড়িতে আমার বাড়ি। আমি লাস্ট বাড়ি গিয়েছিলাম ফেব্রুয়ারিতে, তারপর থেকে আমি এখানেই আছি। লকডাউনের পুরো পিরিয়ডে আমি বাড়ি যেতে পারিনি। যাক, আমি আমার বাড়ি যেতে চাই। অনেক মাস হয়ে গেল বাড়ি যাই না, বাড়ির লোককে দেখি না। অনেককেই দেখছি রাস্তাঘাটে মাস্ক পরেছেন কিন্তু প্রপারলি পরেন না, মানে কারুর হয়তো কপালে মাস্ক, কারুর কানে মাস্ক ঝুলছে, কেউ মুখের নিচে মাস্ক লাগিয়েছে, কেউ হয়তো গলায় লাগিয়ে নিয়ে চলে গেছে মাস্কটা। তো এভাবে তো পড়ার কোনো মানে হয় না, পড়া না পড়ার সমান। মানুষ নানা রকম খবর থেকে ওষুধের দোকানে যাচ্ছে আর লুটপাট ওষুধ কিনে নিচ্ছে, খেয়ে নিচ্ছে, হয়তো সেগুলো খাওয়ার প্রত্যেকের প্রয়োজনও নয়, কিন্তু তারা খেয়ে নিচ্ছে। এটাও আমার মনে হয় একটা ঠিক। Unnecessarily panicking about it won't help. So we can really avoid it by using very simple steps. And the first one being is wear a mask. I cannot stress the importance enough. And I am asthmatic and I wear a mask for 12 hours straight at work. I do not have any issues, and I think most of you will not have any issues. Clean your hands frequently, clean the surfaces frequently, avoid unnecessary travel, and avoid crowded places, particularly if it is indoors. I think all these simple steps would help us to get over this pandemic, and hopefully pretty soon we might see a vaccine and a cure. We must all help each other in order to stop the spread of corona. We must be side with the COVID positive patients, be with them and with their families. ইমিউনিটি গ্রো করে এই জাতীয় মেডিসিন বা খাদ্য খাবার খেলে মনে হয় বেটার। তবে হার্ড ইমিউনিটি মনে হচ্ছে সবার মধ্যেই একটা তৈরি হচ্ছে, শীঘ্রই পরিস্থিতির উন্নতি হবে। Mental health is very important because as we are sitting at home, many of us are still sitting at home and, trying to work remotely. We are always trying to be very hard on ourselves that we are not being productive enough. So I think it's important to exercise some kindness towards your own self and also towards others. Body weakness is the main criteria after recovery from COVID-19. Your body has been drained of energy, so calorie-dense foods are very important. Include rice, potatoes, bread, pasta, whole grains and cereals in your diet, but avoid all types of junk food. Eat more protein-rich foods like lentils, legumes, dairy products, plenty of chicken and eggs, as well as fish, soya products, nuts and seeds as you can in your diet. You may also protein supplement also. Fatty products like oil and ghee in proper amount are very important in your daily life. Fresh fruits and vegetables are great source of dietary fiber, folate, vitamins, minerals and antioxidants. Fruits, vegetables, herbs and some spices have immense immune boosting qualities because they are packed with phytochemicals and bioactive compounds. Add these to your diet and drink immune boosting herbal drinks like kara, turmeric milk, green tea, herbal tea, etc. Infections can dehydrate the body, so it's important to rehydrate when you are recovering. Drink 8 to 10 glasses of water every day and make juice, soup and other drinks a part of your daily diet. So all type of food groups help to recover the body condition after COVID-19 infection. যদি কোনো উপসর্গ জ্বর বা টেস্ট বা গন্ধ এগুলো কোনো উপসর্গ দেখা দেয়, অবশ্যই তাকে কোভিড-19 টেস্ট করতে হবে। কোনো রকম দেরি করা যাবে না। সরকার থেকে বলা হচ্ছে যে মৃদু বা মাঝারি উপসর্গ হলে আপনারা বাড়িতে থেকেই চিকিৎসা করান, কিন্তু বাড়িতে থেকে চিকিৎসা করার ক্ষেত্রে কিছু সাবধানতা অবশ্যই অবলম্বন করতে হবে। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে গন্ধ এবং টেস্ট ফিরে আসছে 5-6 দিনের মধ্যে,
জ্বরও কমে যাচ্ছে আর অন্য কোনো উপসর্গ বা তার অসুবিধা হচ্ছে না। কিন্তু অসুবিধা হচ্ছে না এই কথাটা বলার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করা উচিত। আমার নিজস্ব অভিজ্ঞতা থেকেও দেখেছি যে আমার কোনো শ্বাসকষ্ট ছিল না, অথচ অক্সিজেন লেভেল নেমে গেছে। এটাকে বলে হ্যাপি হাইপক্সিয়া, অর্থাৎ আমার ফুসফুস সংক্রামিত হয়েছে এবং সেক্ষেত্রে নিউমোনিয়া ধরে নিয়েছে, কিন্তু আমি বুঝতে পারিনি। অক্সিজেন লেভেল যখন 93, 92, 90 হয় তখন বোঝা গেল যে আমার ফুসফুসে সংক্রমণ হয়েছে। তখন আমি হাসপাতালে ভর্তি হলাম এবং চিকিৎসার মাধ্যমে সুস্থ হয়ে এলাম। তবুও এই যে চিকিৎসার মাধ্যমে সুস্থ হয়ে আসা, এটা পুরোটা কিন্তু সুস্থ হওয়া আসা হয় না। তার মূল বিষয় কিছুটা ফুসফুসের মধ্যে এই সংক্রমণ থেকেই যায়, অল্প হলেও থেকে যায়, এবং তার ফলে হচ্ছে হলো পোস্ট কোভিড যে অসুস্থতা সেটা থেকে যাচ্ছে। তাই আমরা যে অক্সিজেন লেভেলটা যদি সবসময় আমরা মাপতে পারি, যখনই 93 নিচে নেমে যাবে তখনই সাথে সাথে হাসপাতালে ভর্তি হওয়ার প্রয়োজন। I think the few important things that we should keep in mind is that, number one, COVID is very real. The numbers are real. It is not some political propaganda, not some vote bank politics. So that I think we should all start realizing it by now. এটাতে অনেক রকমের আমাদের জীবনযাত্রা হ্যাম্পার হয়েছে, কিন্তু তার সঙ্গে সঙ্গে প্রচুর অপপ্রচার হয়েছে ভাইরাসটা কিছু মানে আমরা যদি মাস্ক পরি তাহলে হয়তো ভাইরাসটা আমাদের বডিতে ঢুকতে পারবে না, বা আমরা যদি কিছু আয়ুর্বেদিক মেডিসিন খাই তাহলে হয়তো ভাইরাসটা থেকে আমরা বেঁচে যাব। সেগুলো পুরোপুরি সত্যি নয়। মাস্ক পরাটা সত্যিই দরকার। মাস্ক পরে তার যেগুলো পার্টিকুলেট ম্যাটার যেগুলো আছে সেগুলোর সঙ্গে যাতে ভাইরাসটা না ঢুকতে পারে, বা সর্দি কাশি হলে যখন ওই যে হাঁচড়ে বা কাশড়ে যেই ফোমাইটস গুলো যখন আসছে আমাদের এরোসল যেগুলো, সেগুলো যাতে আমাদের কাছে অবধি না পৌঁছাতে পারে সেই জন্য মাস্ক পরাটা দরকার। এরকম নয় যে কোনো মাস্ক এখনো অবধি এরকম বেরোয়নি যে মাস্কের মধ্যে দিয়ে করোনা ভাইরাস আটকে যাবে। সুতরাং মাস্ক পরাটা জেনারেল অ্যাওয়ারনেসের জন্য দরকার। জ্বর হলে প্যানিক করার কোনো কারণ নেই। জ্বর হলে জ্বরের ট্রিটমেন্ট করা, প্যারাসিটামল খাওয়া, ডাক্তারকে দেখানো। আর এই ভয়টা যেটা যে করোনা হলেই মানুষ মরে যাবে, এটা একদমই সত্যি নয়। তো আমাদেরকে প্যানিক করলে চলবে না, হেলথ কেয়ার অ্যাভেল করতে হবে, আমাদেরকে সাহায্য করতে হবে আমাদের বন্ধু বান্ধবদের যদি এই সংক্রমণটা হয়। কিন্তু আমাদের নিজেদেরও সচেতন থাকতে হবে, নিজেদেরও কেয়ারফুল থাকতে হবে। पिछले 4-5 महीनों से कोविड एक नकारात्मक रूप में सामने आ रहा है। नेगेटिव थॉट्स लोगों के मन में आ रहे हैं, लेकिन इस नेगेटिव थॉट के साथ साथ कुछ बातें अच्छी भी हैं जो शायद लंबे समय तक कोविड के वैक्सीन आने के बाद भी हम अपनाते रहेंगे, जैसे मास्क लगाना, घर पर आकर हाथ धोना, जल्दी किसी से हाथ नहीं मिलाना, किसी को जल्दी से गले नहीं लगाना। इतना ही नहीं, जब शुरुआत में मार्च अप्रैल में जब कोविड का पेशेंट किसी परिवार में निकलता था तो उस परिवार को, उस सोसाइटी के सारे लोग एक स्टिग्मा के रूप में एक स्टिग्मा लग जाता था उस परिवार पे, और वो परिवार के सारे सदस्य भी अपने आप को सिमटा के रख लेते थे। लेकिन अब क्या हो रहा है, हर चौथा पांचवा मकान जो है वो एक पेशेंट के साथ है। स्टिग्मा कहाँ लगाएंगे? इसलिए अब स्टिग्मा के कॉन्सेप्ट से, स्टिग्मा का जो एक लेवल था उससे तो अब हम बाहर आ चुके हैं। एक बात का ध्यान रखिएगा, जब हम सड़क पर चलते हैं तो जहाँ रेड लाइट होती है वहाँ हम ब्रेक लगा लेते हैं, रुक जाते हैं, आसपास देखते हैं और सुरक्षित घर आ जाते हैं, हेलमेट वगैरह सब लगाकर, क्योंकि हम यातायात के नियमों का पालन करते हैं। ठीक इसी प्रकार से अगर हमने अपने आप को कोविड से बचाने के नियमों का पालन किया तो लंबे समय तक हम स्वस्थ रहेंगे। কোভিড সিচুয়েশনটা আমাদের প্রত্যেকটা হেলথ ওয়ার্কারের জন্যই ভীষণ স্ট্রেসফুল সিচুয়েশান। এটা সেই মার্চ থেকে শুরু হয়েছে, এবং সত্যি কথা বলতে আমরা যখন প্রথম পেশেন্টদের কাছে যাচ্ছিলাম পিপিই পরে, তখন আমাদের পিপিই পরার পরেও ভয় করতো। কিন্তু আস্তে আস্তে এমন হলো যে এখন আমরা যখন নন কোভিড, আমাদের কোভিড নন কোভিড দুটো আলাদা ইউনিট আছে, নন কোভিড আইসিইউতে আমরা ডিউটি করছি, তখন আমরা অনেক পেশেন্ট ডিল করছি উইদাউট পিপি এবং পরে জানতে পারছি সে কোভিড পজিটিভ। আমরা কিছু প্রোটেকশান সবসময় রাখি, ফেস শিল্ড, মাস্ক। এর ফলে আমরা বুঝতে পারছি যে কোভিড পেশেন্টের কাছে গেলেই আমাদের কোভিড পজিটিভ হয়ে যাবে এরকম নয়। লোকের মনে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে, আশঙ্কার কোনো কারণ নেই। আমরা এখানে পেশেন্ট ফেস করতে গিয়ে দেখেছি যে কোভিড পজিটিভ পেশেন্টের সংস্পর্শে আসার পরেও আমরা নিয়মিত সোপ ওয়াটারে হাত ধুয়েছি এবং মাস্ক পরেছি,
তাতে ব্লাড কালেকশন করতে গিয়েও কোনো সমস্যা সম্মুখীন হয়নি। হ্যাঁ, তো অযথা এ নিয়ে ভয় পেয়ে কোনো লাভ নেই। যে করোনা ভাইরাস বা কোভিড-19 যেটা আমাদের মানুষের হচ্ছে, সেখান থেকে আমাদের এই গরু ছাগল বা কুকুর বিড়ালদের হয় না, বা ওদের পশু প্রাণী থেকে কোভিড-19 স্টেনের ভাইরাসটা মানুষের দেহে আসে না। আমাদের একটা ভুল ধারণা বা ভুল রকমের রিউমার শুনছি বা রেডিওতে শুনছি যে পোলট্রি মানে মুরগি বা হাঁস খেলে আমাদের করোনা ভাইরাস হবে, কিন্তু ওটা কনজিউম বা খেলে কোভিড-19 যে করোনা ভাইরাস সেটা হওয়ার সম্ভাবনা নেই। There is a saying that the first casualty of war is truth. Similarly, we can say that the first casualty of a pandemic is common sense or rationality. Because that is what I have experienced during this pandemic period. People were believing every random stuff that was coming into their message box or popping up in regular media without verifying the scientific basis of those information. I think that's why WHO has also put a section called Mythbusters in their website, where they have tried to demystify all those myths that have been linked with the COVID-19 disease, which actually have no connection to the prevalent science. I think this is very important for future pandemics because ultimately the first casualty would be common sense or rationality, and if it really happens, that might bring double whammy to the situation. It's not easy to draw a gist picture of this disaster, which has already taken hundreds of thousands of lives and has severely affected the economy of many countries. This pandemic has changed the definition of social life drastically, and we have been forced to adapt with contactless interactions more and more. And we are having a very difficult time mentally to cope up with this new normal. This is a collective problem and we need a collective solution. We have to fight it together. We have to get our normal life back. করোনা যখন প্রথম শুরু হয়েছিল, চারদিকে তখন একটা খুব ভয়ের ব্যাপার ছিল। আর তখন চারদিকে আমরা অনেক আক্রান্ত দেখতে পাই এবং অনেক মৃত্যুর সংবাদও পাই, কিন্তু পরবর্তীকালে এখনও আক্রান্ত আছে, মৃত্যু আছে, তবে সংখ্যা কম। তো এখন আমরা দেখেছি মানুষ সেরেও যাচ্ছে, আক্রান্ত হচ্ছে, সেরেও যাচ্ছে। তো এখন আমরা বুঝতে পারছি কীভাবে নিজেকে সেফ রাখা যায়, কীভাবে প্রোটেকশন দিলে নিজে ঠিক থাকতে পারবো। ওই জন্য এখন আর করোনা নিয়ে ভয় নেই, এখন আমরা অত ভাবছি না, এখন আমরা নিজেদের কাজকর্মেও যাচ্ছি নিজের প্রোটেকশন নিয়ে। During this time, many of my students have been very encouraging, very communicative, but on the other hand, some have also shied away from the technological difficulties. We also have to take under consideration that my students come from different economic backgrounds and not all can afford the high-speed digital data. Our university have taken the responsibility of providing data fellowships as well as Android phones on the basis of fellowships by which we can accommodate their teaching. Due to COVID-19 and this lockdown, my routine has been disturbed because before this pandemic, I used to do a lot of physical and curricular activities, but now it has all stopped. And before, I used to think that when we will get holidays and when we will go out for vacation, but now I'm thinking that when we will go back to school and when will our school reopen. In the starting of this lockdown, I was getting very irritated, but gradually I started enjoying it as I started helping my brother in his studies and I helped my mother also. And in the starting of this lockdown, we were having our online classes and it was very difficult to do our online classes, but now I am getting used to it. In the on-site classes, previously, we only had time and opportunity to make general remarks on the topic of our curriculum. But now, as we have moved on to online mode of education and retaining the span of the students' attention
is a major lookout. We are often dealing with the students on an individual basis and at times are also indulging in counseling the students. Health is wealth. We heard this since childhood, but I understand the real meaning of it during this lockdown. যেরকম আমরা একটুতেই হসপিটালে বা ডাক্তার বাবুর কাছে চলে যেতাম, এই অতিমারি হওয়ার ফলে ডাক্তারগুলোও চেম্বার করছে না বা হসপিটালে যেতেও আমাদের একটু ভয় লাগছে, যার জন্য আমরা নিজেরাই চেষ্টা করছি নিজেদের ওই ছোটখাটো অসুবিধাগুলো যাতে তার থেকে আমরা সাবধানে থাকার চেষ্টা করছি। এপ্রিলে আমার ডেলিভারির ডেট ছিল, কিন্তু মার্চের লাস্টের দিকে আমার প্রেগনেন্সিতে কিছু কমপ্লিকেশন দেখা দেওয়ার ফলে আমি ডাক্তারের সঙ্গে যোগাযোগ করতে পারছিলাম না। তো ডাক্তার সেই মুহূর্তে আমাকে সাজেশন দিয়েছিল যে যা প্রবলেম হয় ফোনে ডিসকাস করার জন্য, কিন্তু ফোনে আমি ঠিক আমার প্রবলেমগুলো ডাক্তারকে বুঝিয়ে উঠতে পারছিলাম না। তো সেই সময় আমার কিছু টেস্টও দিয়েছিল ডাক্তার, আলট্রাসোনোগ্রাফিও ছিল, যেগুলো আমি করোনার প্যান্ডেমিক কারণের জন্য আমি করাতে পারিনি, ফলে ডাক্তারের ডিসিশন নিতেও খুব প্রবলেম হচ্ছিল। তো শেষ পর্যন্ত ডাক্তার আমাকে ডেলিভারির একটা ডেট দিয়েছিল। খুব টেনশনে ছিলাম যে আমার বেবিটা ঠিকঠাক আসবে তো, কিন্তু যখন লাস্ট পর্যন্ত আমি দেখলাম আমার ডেলিভারিটা ঠিকঠাক হলো, আমার বেবি আমার হাতে আসলো, তখন আমি খুব রিল্যাক্স ফিল করলাম। In a way, this whole thing, those who are affected, those who have the infection, I totally understand, but the others who are not, they are having several other crises. So I pray to God that if ever any pandemic breaks into a country, we better be prepared for that mentally and physically, so that we all can face it. লকডাউনের শেষে যখন আমি প্রথম পেশেন্টের সাথে কাজ করতে শুরু করলাম, যে পেশেন্টের আমি কাজ করছিলাম তার করোনা ছিল না, কিন্তু যে বিল্ডিং এ আমি কাজ করতে যাচ্ছিলাম সেই বিল্ডিং এ করোনা পেশেন্ট ছিল। সেই কারণে সেই পেশেন্টের বা বাড়ির লোকের সেফটির জন্য বা আমার বাড়ির লোকের সেফটির জন্য তারা আমাকে পিপি কিটস কিনে দিয়েছিল। সেই পিপি কিটস পরেই আমি কাজ করতাম। এখন ভয়ও লাগছে, কিন্তু ফার্ম তো না চালালেই নয়, কর্মচারীরা খেতে পাবে না, আর এদিকে গাছপালারও যত্ন হবে না, তো ফার্ম চালু রাখতেই হবে, আমরা গাছগুলো মরে যাবে। একটু নিজেদের ছোট ছোট খুশিগুলোকে প্রশ্রয় দিয়ে চলি, তাহলে হয়তো সবকিছু মেনে নিয়ে এগিয়ে যাওয়াটা একটু বেশি সহজ হবে। লকডাউনের সময় যেহেতু অনেক গাড়ি ঘোড়া বন্ধ ছিল, তাই আমি দেখতাম আমার বাড়ির পাশে গাছে অনেক রকমের পাখি আসে, যেমন বারবেট, তারপর ব্লু থ্রটেড বারবেট, তারপর 2 রকমের কাঠঠোকরা, তারপর অরিয়েল, তারপর ইউরেশিয়ান অরিয়েল, ট্রি ম্যাকপাই, এরকম অনেক ধরনের পাখি আসতো। তো আমি আমার বোর্ডম কাটানোর জন্য আমি এইসব পাখিগুলো ছবি তোলা শুরু করলাম। The nourishment of mental health is very important. I discovered my new hobbies, like I enhance some gardening skills. I do a lot of pictures. I'm coping with the pandemic by staying at home and doing both indoor and outdoor activities. The main indoor activities I'm doing is doing online courses, free courses on DataCamp and Coursera. I'm also trying to finish up with my thesis and some of my schoolwork now that the universities are closed, and also doing exercises, especially aerobics and morning jogs. I'm doing gardening on my farm, which is what you can see. So here I also work with my family and friends. বেশিরভাগ সময় নিজেকে বাড়িতেই রেখেছি। আমার বাড়িতে যেহেতু অনেকটা জায়গা, সেখানে গার্ডেনিং এর সুবিধা রয়েছে, গার্ডেনিং করেছি, খেলেছি, ক্রিকেট খেলেছি বাড়ির মধ্যেই। I do not think much about this pandemic, but I am well aware how this virus spreads, and I take necessary precautions when I go outside. I am concentrating on my research mostly and trying to stay healthy with good diet, and also I do some physical exercises. And I think I will be enough healthy and my immune system will be enough strong to combat this virus. It helped the nation to understand the significance and value of research scholars regarding vaccine development. যেমন অনেকটা বেশি সময় আমরা নিজেদের জন্য দিতে পেরেছি বা আমাদের আত্মীয় পরিজনের সাথে কাটাতে পেরেছি, আর প্রযুক্তি আমরা অনেকটা বেশি করে ব্যবহার করতে শুরু করেছি।
there was a lot of time for self and family and kids. There was a lot of time to establish contacts with friends whom we have not met since years together. And academically, I should say, I had attended a lot of webinars and a lot of seminars online to uplift my educational background. লকডাউনের সময় আমার না চাইতে কিছুদিন ছুটি হয়ে গেল, কারণ আমি 19 বছর একটানা কাজ করেছি। হাতে গোনা কয়েকদিন ছুটি না নেওয়ার মধ্যে যেটুকু প্রয়োজন সেইটুকু নিয়ে কিন্তু এই 7 মাস আমি ঘরে থাকতে পেরেছি। হিডেন যে বিভিন্ন ইনার স্কিল আমাদের মধ্যে ছিল, যেমন অনেকে রান্না করতে ভালোবাসেন, অনেকে যেমন ডান্সিং, সিঙ্গিং, রিসাইটেশন, এই যে বিভিন্ন টাইপের যে ইনার স্কিল আমরা টাইমের অভাবে আমরা করতে পারতাম না, সময় দিতে পারতাম না এই জিনিসগুলোকে, তো সেইগুলো আমরা নতুনভাবে নার্চার করতে পেরেছি। ইনস্টিটিউটের লোকজনদের সাথে আমার ইন্টারাকশনটা একটু বেড়েছে, কিছু মানুষের সাথে আরেকটু বেশি পরিচিতি হয়েছে। It was impossible to take leave from office and stay at home for such a long duration. But in lockdown, it was mandatory and compulsory to stay at home. During this period, I did all the things which I wanted to do at home. I read book, I work on myself, and I did all the activity which were pending for my self-development. আমার অনেক ওয়েট লস হয়েছে। কেন হয়েছে সেটা বলছি, যেহেতু কাজের যে কাজগুলো থাকে সেটা ঘরের লোকের মধ্যে ডিভাইড হয়ে গেছে, যার ফলে অনেক বেশি এক্সারসাইজ হচ্ছে ঘরে থাকলে, যেটা হয় না। আর তারপর জাঙ্ক ফুড একটা ব্যাপার থাকে, আমরা প্রচুর পরিমাণে ফাস্ট ফুড খেতাম, যার ফলে ওয়েট অনেক বেশি গেইন হতো, কিন্তু এখন সেটা কমে গেছে, যার ফলে ওজন অনেক লস হয়েছে। করোনার কারণে আমরা এখন অনেক স্বাস্থ্য সচেতন হয়েছি, প্রাণায়াম, ব্যায়াম করছি, বেশি বেশি করে ফল সবজি খাচ্ছি। যে প্যান্ডেমিক সিচুয়েশন চলছে, এই প্যান্ডেমিক সিচুয়েশনের সময় ইয়াং জেনারেশনরা অনেকটা সময় বাড়িতে থাকতে পারছে, তার ফলে দেখা যাচ্ছে যে তারা সোশিও ইকোনমিক পলিটিক্যাল যে কন্ডিশনগুলো, সেই সোশিও পলিটিক্যাল বিষয়টা তাদের মধ্যে অনেক বেশি করে ডেভেলপ হচ্ছে। তার কারণটা হচ্ছে যে তারা অনেক বেশি ডিবেট দেখছে, অনেক বেশি নিউজ দেখছে, অনেক বেশি আন্তর্জাতিক এবং দেশীয় কান্ট্রির যে সময় রাজনৈতিক ব্যবস্থা সেগুলো তারা অনেক বেশি করে লক্ষ্য করছে। এর ফলে তারা তাদের একটা স্ট্যান্ড তৈরি হয়ে যাচ্ছে, এই স্ট্যান্ডটা তারা প্রকাশ করছে বিভিন্ন রকম সোশ্যাল মিডিয়ায়। এর ফলে যেটা হচ্ছে সেটা হচ্ছে তাদের এই সোশিও পলিটিক্যাল বিষয়ে তাদের একটা স্ট্যান্ড তৈরি হচ্ছে, যেটা যে কোনো দেশের রাজনৈতিক দিক থেকে বা সামাজিক দিক থেকে বা দেশের সামগ্রিক উন্নতির দিক থেকে এই স্ট্যান্ডটা খুব জরুরি এবং গুরুত্বপূর্ণ। করোনা এবং তার জন্য যে লকডাউন, তার ফল পরিবেশের ওপরে অনেকটাই পড়েছে। তো এইটা আমরা বুঝতে পারি কি করে, যে আমরা সন্ধ্যাবেলা পরিষ্কার আকাশ দেখতে পাই, আগে এরকম পরিষ্কার আকাশ দেখতে পেতাম না। বেশি পাখির আওয়াজ আমরা শুনতে পাই, পাখি আমরা দেখতে পাই। তারপরে গাছের পাতায় আগে ধুলো ধোয়া এইসব ভর্তি থাকতো, এখন আর সেটা হচ্ছে না, এবং বৃষ্টিটাও বেশি হয়েছে, তার জন্য গরমটাও কম, রাস্তাঘাটে লোক চলাচল কম। বিশ্ব স্বাস্থ্য সংস্থা, রাষ্ট্রসংঘ এবং ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফান্ড তারা মানুষের দ্বারা পরিবেশ দূষণ ও প্রকৃতির ধ্বংসকেই করোনা মহামারীর অন্যতম কারণ হিসাবে চিহ্নিত করেছে। বেআইনিভাবে বন্যপ্রাণ পাচার, ব্যবসা, বন্যপ্রাণ ধ্বংস এবং বন্যপ্রাণের বাসস্থান ধ্বংসই হচ্ছিল মানুষের শরীরে প্রাণী থেকে বা পশু থেকে আসা রোগের মূল কারণ। সাম্প্রতিককালে ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফান্ড তারা একটি রিপোর্টে উল্লেখ করেছে, বর্তমানে যে হারে বন্যপ্রাণ ধ্বংস হচ্ছে এবং তাদের বাসস্থান ধ্বংস হচ্ছে, তাতে আগামী দিনে মানুষের শরীরে বন্যপ্রাণ থেকে রোগ ছড়ানোর আশঙ্কা ব্যাপক হারে বেড়ে যাবে। 1990 সাল থেকে যত নতুন রোগের সৃষ্টি হয়েছে তার 60 থেকে 70% হচ্ছে প্রাণী থেকে আসা মানুষের শরীরের রোগ। এর মধ্যে ইবোলা, জাইকা, এইডস, সার্স, মার্স, করোনা সাম্প্রতিককালে হচ্ছিল তার উদাহরণ। এবং আমরা দেখতে পাচ্ছি এই ভাইরাস ঘটিত রোগ, করোনা রোগ বর্তমানে যে মহামারীর আকার ধারণ করেছে, তাতে যে আর্থিক অবস্থা, মানুষের স্বাস্থ্য ব্যবস্থা, জীবন ধারণের যে প্রতিনিয়ত জীবন ধারণের যে বিষয়টি এবং আন্তর্জাতিক নিরাপত্তাও কিন্তু বিপন্ন হচ্ছে।
আগামী দিনে তা আরও ব্যাপকভাবে সারা পৃথিবী জুড়েই লক্ষ্য করা যাবে যদি আমরা প্রকৃতি রক্ষা ও সংরক্ষণ না করি। পরিবেশ দূষণ বর্তমানে যে হারে ঘটছে, সেই দূষিত পদার্থগুলো জল দূষণ, বায়ু দূষণ ও মাটি দূষণ, তারা কিন্তু প্রতিনিয়ত ব্যাকটেরিয়া ভাইরাসের চরিত্রের পরিবর্তন ঘটাচ্ছে এবং তাও কিন্তু আমাদের রোগভোগের সৃষ্টি করছে আমাদের সমাজে। কোভিড-19 আমাদের শিক্ষা দিয়েছে যে মানুষের অস্তিত্ব রক্ষার স্বার্থেই আমাদের প্রকৃতির রক্ষা, পরিবেশ রক্ষা ও সংরক্ষণ করতে হবে। কোভিডের বিরুদ্ধে পুলিশের লড়াই এক অদৃশ্য শত্রুর বিরুদ্ধে লড়াইয়ের মতো। আমাদের অভিজ্ঞতা বা প্রশিক্ষণ কোনোটাই এখানে কিন্তু কোনো কাজে নয়। তা সত্ত্বেও প্রথম দিন থেকে পুলিশ বাহিনীর প্রত্যেকটি কনস্টেবল, অফিসার এর বিরুদ্ধে নিজেদের যতটা সামর্থ্য দিয়ে লড়াই করে গেছে। আসানসোলের মধ্য দিয়ে প্রায় কয়েক লক্ষ পরিযায়ী শ্রমিক, কোটা থেকে আসা ছাত্রছাত্রী, বাংলার বিভিন্ন প্রান্তে তাদের পৌঁছে দেওয়া হয়েছে। এরপরে আমাদের বহু সহকর্মী কোভিড আক্রান্ত হন এবং সৌভাগ্যবশত প্রত্যেকেই প্রায় সুস্থ হয়ে আমার কাজে যোগ দিয়েছে। কিন্তু প্রত্যেকেই বদ্ধপরিকর সাধারণ মানুষের জন্য তার যতটা সম্ভব সেই সাহায্য করার এবং সেই চেষ্টা নিয়েই আমরা এই লড়াইয়ে আছি। সেটআপের প্রথম দিকে আমাকে নন কোভিড সেটআপে ডিউটি দেওয়া হয়। অবভিয়াসলি ভয় তো ছিলই, কারণ পেশেন্টকে সরাসরি ফেস করতে হতো এবং অনেক সময় কোনো পেশেন্টের সিমটম থাকলে আরও বেশি প্যানিক তৈরি হতো। আমাদের স্বাস্থ্যকর্মীদের ক্ষেত্রে একটা চ্যালেঞ্জ বলা যেতে পারে এই সুস্থ থাকা এবং প্রতিদিন ডিউটি করাটা। পরবর্তীকালে আমাকে কোভিড সেটআপে ডিউটি দেওয়া হয় এবং এখানকার অভিজ্ঞতাটা আরোই ভয়ঙ্কর। আর সমস্ত পেশেন্টকেই, পজিটিভ পেশেন্টকেই ফেস করতে হতো। আর যদিও ভয়টা পুরোপুরি কেটে গেছিল, কিন্তু এই যে পিপি পরার অভিজ্ঞতাটা একদম ভয়ঙ্কর। পিপি পরার ঠিক 10 থেকে 15 মিনিট পরেই ড্রেসটা, ভিতরের ড্রেসটা পুরোপুরি ঘামে ভিজে যায় এবং সেই ভিজে ড্রেস নিয়েই শেষ পর্যন্ত ডিউটি করতে হয়। তবে আমরা আশাবাদী যে খুব তাড়াতাড়ি এই সময় কাটিয়ে উঠব এবং সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসব। করোনা পরিস্থিতিতে মানুষের আর্থ সামাজিক অবস্থা সম্পূর্ণভাবে পাল্টে গেছে। বিশেষ করে ক্ষতিগ্রস্ত হয়েছে মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত এবং প্রান্তিক শ্রেণীর লোকেরা। তো এই অবস্থাতে সরকারের যেটুকু কাজ করার দরকার, সরকার কতটা করেছে আমরা দেখতে পাচ্ছি, আবার দেখতে পাচ্ছিও না, ঠিক বোঝা যাচ্ছে না সরকার কি করছেন বা না করছেন। কিন্তু সাধারণ মানুষ তার যথাসাধ্য চেষ্টা করছে ছোট ছোট গোষ্ঠীর মধ্য দিয়ে কাজকর্ম করে। বিশেষ করে আমফানে যারা জর্জরিত হয়েছিল পশ্চিমবাংলাতে, সেখানে মানুষ চেষ্টা করেছে, বিভিন্ন এনজিওগুলো চেষ্টা করেছে এবং আমরা যতটা সম্ভব করোনার পাশাপাশি ওদেরকেও, আমফানে ক্ষতিগ্রস্তদেরকেও সাহায্য করবার চেষ্টা করেছি। দুটো গ্রামের 400 মানুষকে আমরা নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র দিই এবং তাদের জন্য আমরা মাস্কেরও ব্যবস্থা করি, কারণ ওখানকার মানুষদের আমরা দেখেছি তারা মুখে মাস্ক পরেনি এবং মাস্ক দেওয়ার পরে তাদেরকে আমরা বলি যে মাস্ক পরাটা কতটা ইম্পর্টেন্ট, মাস্ক না পরলে কি কি হতে পারে। তো সেসব তাদেরকে বুঝিয়ে তাদেরকে মাস্ক দিই আমরা। এছাড়া ওখানকার মহিলাদের জন্য আমরা স্যানিটারি ন্যাপকিনের ব্যবস্থা করেছিলাম। রক্তের অভাবে মানুষ এদিক ওদিক হাউত্তাস করছে, অনেক ব্লাড ব্যাংকে ব্লাড পাওয়া যাচ্ছে না, সে প্রাইভেট হোক কি সরকারি। সেই জন্য আমরা একটা ব্লাড ডোনেশন ক্যাম্প করেছি 30 জনকে নিয়ে। সেখানেও আমরা সমস্ত রকম প্রিকশন মেনে, সমস্ত রকম সোশ্যাল ডিস্টেন্সিং মেনে ব্যাপারটাকে করেছি, যাতে করে মানুষের কাছে আমরা পৌঁছাতে পারি যে কোনোভাবে। আর আমি চাই যে সব আগের মতন ঠিক হয়ে যাক, আর যত লোক অসুস্থ হয়েছে আর ওইগুলো ঠিক হয়ে যাক, আর আমরা শান্তি করে সব আপনা নিজে আগের মতন হয়ে যাই। तो कोशिश करते हैं कि जल्दी वैक्सीन आएगा मार्केट में और हम निश्चिंत होकर खुले मन से
पहले की तरह काम कर पाएंगे। And I know this time is very tough and affecting a lot of people, but I hope that everything will be over soon. আমরা হেলথ কেয়ার ওয়ার্কাররা একটা ভালো দিন আসবে এই আশাতেই স্ট্রেস, ফ্রাস্ট্রেশন এই সমস্ত কিছুকে উপেক্ষা করে ক্রমাগত কাজ করে চলেছি। খারাপ পরিস্থিতিও অনেক হচ্ছে, অনেকেই মারা যাচ্ছেন, কিন্তু বহু মানুষ ভালো হচ্ছে, প্রচুর মানুষ ভালো হচ্ছে, তারা বাড়ি যাচ্ছে এবং নর্মাল কাজে আবার ফিরে যাচ্ছে। এখন তো করোনা, এই জন্য আমি বন্ধুদের সঙ্গে খেলতে যেতে পারছি না। আমি এই গাছটা লাগিয়েছি, আমার কাছে কত ফুল ফুটেছে, আমি খুব খুশি। সবাই বাড়িতে বসে অনেক ফুল লাগাও আর গাছ লাগাও, আর গাছ আমাদের বন্ধু।